শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস ১৯৪০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। একটা মজার বিষয় হলো ডক্টর ইউনূসের জন্ম হলো ভারতবর্ষে। ভারতবর্ষে জন্ম হলো কিভাবে তা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি। ডক্টর ইউনূসের জন্ম ১৯৪০ সাল, আর ১৯৪০ সাল হলো ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার আগের সময়। ডক্টর ইউনূসের জন্ম ৭ বছর পর ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল। ১৯৪৭ সালে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হলো। আমাদের পূর্ব পাকিস্তানের রাজধানী হলো ঢাকা। ডক্টর ইউনূস স্কুল শেষ করেছেন ভারতবর্ষে, ইউনিভার্সিটিতে পড়েছেন পাকিস্তানে। তখন পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ ছিল। তিনি পিএইচডি শেষ করেছেন বাংলাদেশে। তার আগে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ হয়েছে। তিনি জন্মগ্রহণ করেছেন এক দেশে, পড়ালেখা করেছেন ভিন্ন ভিন্ন দেশে, কারণ দেশই চেঞ্জ হয়েছে। ১৯৬০ সালে ডক্টর ইউনূস তার মাস্টার্স এবং ব্যাচেলর ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করেন। ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে তিনি পড়ালেখা শেষ করার পরে ভাবতেছেন, আমি এখন কি করব। এই সময় আমেরিকা একটা ইউনিভার্সিটি থেকে ওনার স্কলারশিপ চলে আসলো এবং তিনি এই স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে চলে যান। ডক্টর ইউনূসের আমেরিকায় পিএইচডির বিষয় ছিল ইকোনমিক্সের আশেপাশে কোনো একটি বিষয়। তিনি পিএইচডি শেষ করেন ১৯৬৯ সালে, যখন বাংলাদেশের গণ অভ্যুত্থান চলতেছে। তিনি পিএইচডি শেষ করার পর তার মনে এখন শুধু একটাই প্রশ্ন, আমি কি করব। এখন আমি কি আমেরিকায় থাকবো, নাকি দেশে গিয়ে কিছু একটা করব। তিনি ঠিক করেন দেশে চলে আসবেন। ডক্টর ইউনূস দেশে চলে আসেন ১৯৬১ সালে। ১৯৬১ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ান এবং ১৯৬১ থেকে ১৯৬৫ সালের মধ্যে তিনি ফুলব্রাইট বৃত্তি লাভ করেন। ডক্টর ইউনূস ১৯৬৫ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ডক্টর ইউনূস আবার ১৯৭২ সালে অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, কিন্তু ১৯৭৬ সালে ডক্টর ইউনূসের মনে হলো, আমি শিক্ষক হিসেবে মনে হয় অনেক বেশি অবদান রাখতে পারতেছি না। আমার মনে হয় আমি এর থেকে আরও ভালো কিছু করতে পারবো। আমার মনে হয় আমার ব্যবসা দাঁড় করানো উচিত। ১৯৭৪ সালে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হয়, আমরা সবাই জানি। দুর্ভিক্ষের ফলে বাংলাদেশের ইকোনমিক্সের অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে যায়। তখন ১৯৭৬ সালে ডক্টর ইউনূস ভাবলেন, আমি আমার ব্যবসা দাঁড় করাবো এবং তিনি একটি ব্যাংক দাঁড় করাবেন, আর সেই ব্যাংকের নাম হবে গ্রামীণ ব্যাংক। আমার গ্রামীণ ব্যাংক অন্যান্য ব্যাংকের মতো হবে না। আমার গ্রামীণ ব্যাংক হবে মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্সিং, বাংলায় ক্ষুদ্র ঋণ। ডক্টর ইউনূসকে মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্সিং এর জনক বলা হয়। গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষদেরকে লোন দেওয়া শুরু করলো। তারা মানুষদেরকে ছোট ছোট ব্যবসার জন্য লোন দেওয়া শুরু করলো। ধরেন বেশি টাকা না, আপনি তাদের থেকে লোন নিয়ে মুরগির ছোট্ট খামার দিয়ে ইনকাম করছেন, আপনি হাঁসের খামার করেছেন, এইরকম ছোট ছোট ব্যবসার জন্য গ্রামীণ ব্যাংক লোন দেয়। গ্রামীণ ব্যাংক লোন দেওয়া শুরু করে ১৯৭৬ সালে। মাইক্রো ঋণ নামে একটি প্রোগ্রাম শুরু করে। এই মাইক্রো ক্রেডিটকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেমন বাংলাদেশের দরিদ্রের সম্মুখীন হওয়া মানুষের চাহিদা পূরণ হয়। এই গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে একটি স্বতন্ত্র ব্যাংকে পরিণত হয়। ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিট ব্যাপারটা নিয়ে সমালোচনা আছে, আবার এই মাইক্রো ক্রেডিট ব্যাপারটা নিয়ে বিশাল রিসার্চও আছে। তো গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস চালাচ্ছেন এবং কিছুদিন পরে দেখা যায় ৯৭% মানুষ ব্যাংকের লোন নিয়ম করে শোধ করতেছে। এই ব্যাপারটা যখন জনপ্রিয় হতে শুরু করে, তখন ডক্টর ইউনূসের গ্লোবাল রিকগনিশন আসা শুরু হয়। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গ্রামীণ ব্যাংক ছড়িয়ে পড়ে, সাথে পৃথিবীর বিভিন্ন দেশেও গ্রামীণ ব্যাংক ফ্রি হতে শুরু করে। ডক্টর ইউনূস এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার আমন্ত্রণ পায়। ওইসব দেশে মাইক্রো ক্রেডিট ইস্টাবলিশ করা শুরু করে। অনেক সময় বিদেশিরা গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে এক্সপার্ট লোক হায়ার করে নিয়ে যায়, যা ডক্টর ইউনূস নিজেই যায় এবং তার ব্যাংক পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে যায়। গ্রামীণ ব্যাংক শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে বসে থাকেননি, তারা আরও ব্যবসা শুরু করে। তার মধ্যে অন্যতম হলো গ্রামীণ টেলিকম, যেটা হলো গ্রামগঞ্জে টেলিকম। এই গ্রামীণ টেলিকম শুরু করার পর নরওয়ে একটা কোম্পানি আছে টেলিনর। টেলিনর বাংলাদেশে আসে এবং টেলিনর আর গ্রামীণ টেলিকম এই দুইটা কোম্পানি মিলে আরেকটা ব্যবসা শুরু করে, সেটা হলো গ্রামীণ ফোন। এই গ্রামীণ ফোন এখন আমরা সবাই ইউজ করি এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম এবং বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটরদের একজন। তো গ্রামীণ ব্যাংক অনেক এগিয়ে গেছে, গ্রামীণ টেলিকম হয়েছে, গ্রামীণ ফোন হয়েছে। এইভাবে চলতে চলতে ১৯০৬ সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস দুজনে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন এবং তারা ইকোনমিক্সে নোবেল পায়নি, তারা শান্তিতে নোবেল পেয়েছে। ডক্টর ইউনূসের অনেক পুরস্কার আছে, আপনি যদি জানতে চান একটু ঘাঁটাঘাঁটি করে জেনে নেবেন। তার অসংখ্য পুরস্কার আছে। ডক্টর ইউনূস বেশ কয়েকটি বই লিখেছেন, তার মধ্যে রয়েছে বিল্ডিং সোশ্যাল বিজনেস, দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভ হিউম্যানিটিজ মোস্ট প্রেসিং নিউজ, ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো বেকারত্ব, জিরো নেট কার্বন নির্গমন ইত্যাদি।
2007 সালে ডক্টর ইউনূস একটি রাজনৈতিক দল গঠন করে। এই দলের নাম ছিল নাগরিক শক্তি। এই রাজনীতির কারণে ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার দ্বন্দ্ব ছিল। শেখ হাসিনা চেয়েছিল ডক্টর ইউনূস কোনো দল গঠন না করে আওয়ামী লীগ হয়ে কাজ করতে, কিন্তু ডক্টর ইউনূস তা করেননি। আর সেই কারণে ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার দ্বন্দ্ব লেগেই থাকতো। ডক্টর ইউনূস যে রাজনৈতিক দল নাগরিক শক্তি গঠন করেছিল তা তিনি কন্টিনিউ করেননি। তিনি মনে করেন তিনি রাজনীতিতে হ্যাপি না।